ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি প্রাইমারি টেটের সায়েন্সের প্র্যাকটিস সেট 2 এনেছি। এর আগে প্র্যাকটিস সেট 1 করিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আগের ক্লাসটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। চলো কোয়েশ্চেনগুলো স্টার্ট করি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে হিমোফিলিয়া রোগে কোনটি প্রভাবিত হয়? কি কি অপশন আছে? রক্তে অক্সিজেন পরিবহন, রক্তে গ্লুকোজ মাত্রা, রক্ত জমাট বাঁধা, রক্তের লবণের মাত্রা। কি হবে বলো তো? হিমোফিলিয়া রোগ। দেখো, প্রথমে আমাদের জানতে হবে এই যে হিমোফিলিয়া রোগ, এটা অ্যাকচুয়ালি কি রোগটা, এর প্রভাবে কি হয়। ঠিক আছে, হিমোফিলিয়া রোগটা অ্যাকচুয়ালি কি এবং এর প্রভাবে কি হয়? এটা হচ্ছে একটা বংশগত জিনগত রোগ। ঠিক আছে, বংশগত জিনগত একটা রোগ। ওকে, জিনগত রোগ। তো এই রোগে যারা আক্রান্ত হয়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কি থাকে? রক্ত তঞ্চনকারী যে সমস্ত ফ্যাক্টর থাকে সেগুলো মিসিং থাকে। কি বললাম? রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর, রক্ত তঞ্চনকারী যে সমস্ত ফ্যাক্টর থাকে সেইগুলোর কোনোটা মিসিং থাকে। ঠিক আছে, তো এই কারণে কি হয়? সহজে রক্ত জমাট বাঁধে না। ঠিক আছে, এবং এর ফলে কি হয়? রক্ত জমাট বাঁধে না, এটাই হয়। এবার এটাই হচ্ছে হিমোফিলিয়া রোগ। ঠিক আছে, তাহলে হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া হচ্ছে একটা জিনগত বা বংশগত রোগ, যেটা থাকলে কি হয়? কিছু কিছু ক্লটিং ফ্যাক্টর না থাকার জন্য, কি হয়? খুব সহজেই রক্ত জমাট বাঁধে না। ঠিক আছে, এর ফলে কি হয়? কোনো শরীরের কোনো স্থান কেটে গেলে সেই স্থানে কি হয়? রক্ত জমাট বাঁধে না এবং অবিরাম রক্তপাত হয়। ঠিক আছে, এবং এই যে হিমোফিলিয়া রোগ, এইটা আবার দুটো টাইপের। ঠিক আছে, একটা হয় হিমোফিলিয়া এ, ঠিক আছে, যেটা কিসের জন্য হয়? ক্লটিং ফ্যাক্টর 8 এর অভাবে, ক্লটিং ফ্যাক্টর 8 এর অভাবে হয়। ওকে, আর আরেকটা আছে হিমোফিলিয়া বি। এটা কিসের জন্য হয়? এটা ক্লটিং ফ্যাক্টর 9 এর অভাবে হয়। ক্লটিং ফ্যাক্টর 9 এর অভাবে হয়। ঠিক আছে, তাহলে অ্যানসারটা হয়ে যাবে রক্ত জমাট বাঁধা। ওকে, নেক্সট দেখো, বলছে নিচের কোন শর্করাটি একটি পলিস্যাকারাইড? তো দেখো এখানে কি কি দেওয়া আছে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, সেলুলোজ। বলতে পারবে এটা কিসের স্ট্রাকচার? আমি এখানে দিয়েছি এটা কিসের স্ট্রাকচার, এটা কিসের। চলো, তার জন্য প্রথমে তোমাদের আমি একটু বিশ্লেষণ করে দিই। কি বলছে? আমাদের এখানে পলিস্যাকারাইড কোনটা জানতে চেয়েছে, তো তার জন্য আমাদের ডেফিনেটলি জানতে হবে মনোস্যাকারাইড। হোয়াট ইজ মনোস্যাকারাইড? মনোস্যাকারাইড কি? সরল শর্করা। ঠিক আছে, যাকে আর হাইড্রোলাইসিস করা যায় না। ঠিক আছে, যাকে আর হাইড্রোলাইসিস করা যায় না, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো কিন্তু মনোস্যাকারাইড। ঠিক আছে, দেখো এখানে আমি ছবিটা দেখিয়ে দিই। এটা ফ্রুক্টোজের ছবি, মানে ফ্রুক্টোজের স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার হচ্ছে এটা ফ্রুক্টোজের, এটা গ্লুকোজের। ঠিক আছে, এটা গ্লুকোজের স্ট্রাকচার। ঠিক আছে, এবার দেখো এর পরে দেখাই আমি ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড বলতে দুটি মনোস্যাকারাইড অণু যুক্ত হয়ে যা গঠিত হয় সেটাকে আমরা বলছি কি? ডাইস্যাকারাইড। যেমন সুক্রোজ একটা ডেফিনেটলি ডাইস্যাকারাইড। এটা কি কি দিয়ে তৈরি হয়? দেখো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি দেখলাম? এটা কি? এটা গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দিয়ে তৈরি হচ্ছে, এবং এটা কি? এটা হচ্ছে সুক্রোজ। ঠিক আছে, এই যে ইউনিটটা, এই ইউনিটটা হচ্ছে কি? গ্লুকোজের ইউনিট, গ্লুকোজ। আর এই ইউনিটটা হয়ে যাচ্ছে ফ্রুক্টোজের ইউনিট, ফ্রুক্টোজ। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। তার মানে নিচের কোন শর্করাটি পলিস্যাকারাইড? এর অ্যানসার হিসেবে কোনোটাই হবে না, গ্লুকোজও হবে না, ফ্রুক্টোজও হবে না, সুক্রোজও হবে না। কোনটা হবে তাহলে? সেলুলোজ হবে। ঠিক আছে, সেলুলোজটা কি? এটা একটা পলিস্যাকারাইড। ঠিক আছে, তার কারণ এগুলো কি? অসংখ্য তোমার মনোস্যাকারাইড অণু নিয়ে গঠিত। পলিস্যাকারাইড কি দিয়ে তৈরি? মনোস্যাকারাইড দিয়ে তৈরি। অনেকগুলো মনোস্যাকারাইড ইউনিট দিয়ে পলিস্যাকারাইড তৈরি হয়, এবং সেলুলোজ হলো এর একটি উদাহরণ। এটা কি? এটা উদ্ভিদের, তোমরা জানো সবাই,
কোষ প্রাচীর গঠনে সাহায্য করে, ঠিক আছে, উদ্ভিদের কোষ প্রাচীর গঠনে সাহায্য করে, ঠিক আছে। এবং অন্যান্য উদাহরণ কিছু দেওয়া আছে, দেখো স্টার্চ, শ্বেতসার, গ্লাইকোজেন। তাহলে এইভাবে তোমরা যদি এমসিকিউ প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের আরো অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ক্যাপাবিলিটি জন্মাবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। বৈদ্যুতিক প্রবাহের একক। বৈদ্যুতিক প্রবাহের একক কি হবে? অবশ্যই অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে। এবার বাকিগুলো কি? কুলম্ব। কুলম্ব কি? বৈদ্যুতিক আধান বা চার্জের একক। দেখো কুলম্বটা কি? বৈদ্যুতিক আধান বা চার্জের একক। চার্জের একক, ঠিক আছে, যেটাকে আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি। অ্যাম্পিয়ার, এই যে অ্যাম্পিয়ার, এটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি প্রবাহ মাত্রাটাকে। আচ্ছা ভোল্ট। ভোল্টটা কি? ভোল্টটা হচ্ছে বিভব প্রভেদ মেজারমেন্টের ইউনিট, ঠিক আছে। বিভব প্রভেদ, বিভব প্রভেদ বা ইংলিশে বললে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে, মেজারমেন্ট ফোর্সের ইউনিট, ঠিক আছে। এটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি, ভোল্ট। এবং ওহম কি? ওহম হলো বৈদ্যুতিক রোধের একক, রেজিস্ট্যান্স, ঠিক আছে। বৈদ্যুতিক রোধ বা ইংলিশে বললে রেজিস্ট্যান্সের একক, বৈদ্যুতিক রোধের একক হয়ে যাবে ওহম, ঠিক আছে। ক্লিয়ার? চল নেক্সট। দেখো বলছে যখন জলে লবণ যোগ করা হয় তখন তার কি হয়? স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, হিমাঙ্ক বৃদ্ধি পায়, স্ফুটনাঙ্ক কমে যায়, স্ফুটনাঙ্ক প্রভাবিত হয় না। দেখো স্ফুটনাঙ্কে কখন পৌঁছয়? কোনো দ্রবণ যখন তোমার হিট করা হয়, ধরো জলে আমরা তাপ দিচ্ছি, তো এটা স্ফুটনাঙ্কে কখন পৌঁছায়? যখন এই যে ওয়াটারের ধরো লেয়ার, এর ওপরে ভেপার থাকে, এই যে ভেপার প্রেসার যখন অ্যাটমসফেরিক প্রেসারের সমান হয়, মানে বায়ুর চাপের সাথে অ্যাটমসফেরিক প্রেসারের যখন সমান হয়, তখন কি হয়? আমরা বলি যে স্ফুটনাঙ্কে পৌঁছে গেছে, তাই না? যখন ভেপার প্রেসারটা অ্যাটমসফেরিক প্রেসারের সমান হয়, মানে আমি জলে কি করছি? জলে আমি হিট দিচ্ছি, জলে আমি হিট দিচ্ছি কোনো বার্নারের সাহায্যে বা যে কোনো ফায়ার সোর্সের সাহায্যে আমি কি করছি? হিট দিচ্ছি। এবার হিট দেওয়ার ফলে কি হবে? এই যে সারফেসের ওপরে ভেপার তৈরি হবে এবং এই ভেপারটা কি থাকবে? ওখানে জমা হতে থাকবে আপার সারফেসে। এবং এই যে ভেপারের প্রেসার, সেটা যখন অ্যাটমসফেরিক প্রেসারের সমান হয়ে যাবে, তখন কি হয়? আমরা বলি যে স্ফুটনাঙ্কে পৌঁছে গেছে, মানে বয়লিং হতে স্টার্ট করেছে। এটাই হলো স্ফুটনাঙ্ক। এবার দেখো বলছে লবণ যোগ করা হবে। লবণ যখন অ্যাড করা হবে তখন কি হবে? লবণ মানে কি? এটা ইমপিউরিটি। যখন আমরা ইমপিউরিটি অ্যাড করব তখন কি হবে? এই যে ভেপার প্রেসার, এই বাষ্পচাপটা কমে যাবে, বাষ্পচাপ হ্রাস পায়, ঠিক আছে, হ্রাস পায়। ওকে, যখন আমরা ইমপিউরিটি অ্যাড করি, ইমপিউরিটি যখন এতে আমরা অ্যাড করব এই সলিউশনের মধ্যে, তখন বাষ্পচাপ হ্রাস পাবে, ঠিক আছে। এবং তাহলে কি হবে? এই জলকে ফোটাতে স্বাভাবিকের চেয়ে আরো অনেক বেশি তাপের প্রয়োজন হবে, যার জন্য স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। কেন হয় ব্যাপারটা? দেখো এই যে ধরো ওয়াটার আছে, এবারে এর মধ্যে কি আছে? এর মধ্যে কি আছে? ইন্টারমলিকুলার স্পেস বা তোমার আন্তঃআণবিক স্থান যেগুলোকে বলে, এর মধ্যে কি থাকে? ইন্টারমলিকুলার স্পেস, তাই তো? ইন্টারমলিকুলার স্পেস এর মধ্যে থাকছে। এবার এই স্পেসের মধ্যে কি হবে? তোমার ইমপিউরিটি গুলো কি করবে? এদের মধ্যে এই যে আন্তঃআণবিক যে অবস্থান, এইগুলোর মধ্যে কি ইনকর্পোরেটেড হয়ে যাবে। তাহলে এই পুরো সামগ্রিক সিস্টেমটাকে যখন আমি স্ফুটনাঙ্কে নিয়ে যেতে চাইবো, মানে বয়লিং করতে চাইবো, তখন কি হবে? ওয়াটারের যে পৃষ্ঠতল, ঠিক আছে, জলের অণুর সংখ্যা পার্টিকুলার একটা এরিয়াতে কি হবে? কমে যাবে। জলের অণুর সংখ্যা কমে যাচ্ছে একটা পার্টিকুলার এরিয়াতে, তো সেই কারণে সামগ্রিকভাবে বেশি হিট প্রয়োগ করতে হয়, ঠিক আছে। তো এটা হয়ে যাবে অ্যান্সারটা কি? স্ফুটনাঙ্কের বৃদ্ধি পায়, ঠিক আছে। এখানে একটা অপশন আছে, যেমন দেখো হিমাঙ্ক বৃদ্ধি পায়। জলে যখন আমরা ইমপিউরিটি হিসেবে লবণ মেশাই তখন যেমন স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, সেরকম এখানে কি হয়? হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক যেমন বৃদ্ধি পায়, হিমাঙ্কটা কিন্তু কমে যায়,
হিমাঙ্ক কি হয়, হিমাঙ্ক কমে যায়। ঠিক আছে, মানে হিমাঙ্ক কমে কি হয়, 0°C-এরও নিচে নেমে যায়। ঠিক আছে, তাহলে সহজে কি হয়, 0°C-এর অনেক নিচে এটা পর্যন্ত এটা কি থাকে, জল হিসেবেই থাকে, খুব সহজে বরফে পরিণত হয় না। ঠিক আছে, টেম্পারেচার যখন অনেক ডিক্রিজ করা হয় তখন এটা কি হয়, বরফে তোমার কনভার্ট হয় জলটা। নেক্সট দেখো কি বলছে, কাঠের হাতুড়ি দিয়ে ঘন্টা বাজিয়ে স্কুল ছুটি হলো, এক্ষেত্রে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হয়েছে। দেখো আমরা ঘন্টা বাজাচ্ছি, তার মানে ডেফিনেটলি এখানে যান্ত্রিক শক্তি, এবং ঘন্টার আওয়াজ শুনে আমরা বুঝতে পারছি যে কি হয়েছে, স্কুল ছুটি হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি হবে, এটার অ্যান্সার হয়ে যাবে যান্ত্রিক শক্তি থেকে ডেফিনেটলি শব্দ শক্তি, যান্ত্রিক শক্তি থেকে হয়ে যাবে শব্দ শক্তি। ঠিক আছে, চল নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো ঘন মাধ্যমে রাখা কোনো বস্তুকে হালকা মাধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় হবে। এর অ্যান্সারটা কি হবে, ওপরের দিকে উঠে আসবে, নিচের দিকে সরে যাবে, একই জায়গায় থাকবে, পাশে সরে যাবে, একদমই না, হবে ওপরের দিকে উঠে আসবে। তো কেন, দেখো প্রথমে আমাদের যেটা বুঝতে হবে যে ঘন মাধ্যমে যখন বস্তু রাখা আছে আমি সেটাকে লঘু মাধ্যম থেকে দেখছি। ঠিক আছে, তার মানে ঘন মাধ্যমে যে বস্তুটা আছে এখান থেকে কি হবে, আলোক রশ্মি যাবে লঘু মাধ্যমে। এবার এই যে মাধ্যমের এটা কি বিভেদ তল, এই বিভেদ তল থেকে যখন আলোক রশ্মিটা বেরোবে কি হবে, এর কিছুটা বিচ্যুতি হবে, তার কারণ মাধ্যমের ডেনসিটি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, একটা ঘন মাধ্যম একটা লঘু মাধ্যম, তাহলে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে প্রতিসরণ হয়, আলোক রশ্মির প্রতিসরণ হয়। ঠিক আছে, দেখো এখানে প্রতিসরণ কি আমি দিয়ে দিয়েছি, আলোক রশ্মি যখন কি হয় একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়, তখন দ্বিতীয় স্বচ্ছ মাধ্যমে আলোক রশ্মির কি হয়, গতিপথের পরিবর্তন হয়, যেটা আমি বললাম যে বিচ্যুতি ঘটে, অর্থাৎ আলোক রশ্মি কি হচ্ছে, বেঁকে যাচ্ছে, মানে মাধ্যমের পরিবর্তনের সাথে আলোক রশ্মি কি হয় এরকম ভাবে যাচ্ছে, এটা কি স্ট্রেট যাওয়ার কথা, কিন্তু এটা কি হবে, বেঁকে যাবে, এটা কি হবে, বেঁকে যাবে। আলোক রশ্মি বেঁকে যাওয়ার ফলে কি হচ্ছে, এই গতি পরিবর্তনটাকে আমরা বলছি প্রতিসরণ। এবার দেখো এখানে একটা ছবি আমি দিয়ে রেখেছি। ঠিক আছে, এখানে এটা দেওয়া আছে কি, ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাচ্ছে, এই যে দেখো এই ছবিটাতে, তখন কি হচ্ছে, আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, দূরে সরে যাচ্ছে, ওকে। আর যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি যাচ্ছে, এই যে দেখো অ্যারো দিয়ে আলোক রশ্মির গতিপথটা বোঝানো আছে, তখন কি হবে, তখন আলোটা যেটা সেটা ঘন মাধ্যমে লম্বের দিকে এটা কি আসছে, ক্লোজ আসছে, অভিলম্বের দিকে সরে আসছে, আর এইটা কি হচ্ছে, অবিলম্বের দিকে দূরে সরে যায়। এখান থেকেও এমসিকিউ কোয়েশ্চেন কিন্তু হয়ে যেতে পারে। এবার দেখো এখানে একটা ছবি আছে, এই যে দেখো এখানে একটা পয়েন্ট আছে কিউ, এইটা হচ্ছে বস্তু, এখান থেকে যখন আলোক রশ্মি আসছে আমরা যখন এইখান থেকে দেখছি, আমাদের চোখ যখন এইখানে আছে লঘু মাধ্যমে, তখন কি হচ্ছে, আলোক রশ্মি দেখো এই জায়গা থেকে গিয়ে বিভেদ তলে পড়ছে। এবার বিভেদ তলে যখন পড়ে যাচ্ছে আলোক রশ্মিটা, এরপর কি, যেটা দেখো স্ট্রেট যাচ্ছে অভিলম্ব বরাবর সেটা স্ট্রেট চলে যাচ্ছে এটা, এবার যখন এটা তির্যক ভাবে পড়ছে তখন এটা কি হচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, আবার এই দিকে দেখো যাচ্ছে। ঠিক আছে, দূরে সরে যাচ্ছে, আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার দেখো এই যে পয়েন্টগুলোকে, মানে এই যে বিচ্যুতি হচ্ছে, এই যে রেখাগুলোকে আমরা যখন এখানে ইনক্রিজ তোমার বিবর্ধিত করছি, ঠিক আছে, বাড়িয়ে এক্সটেন্ড করছি, তখন দেখো কিউ বিন্দুটা মনে হবে যেন ওপরের দিকে উঠে এসেছে। ঠিক আছে, কিউ বিন্দুটা যেন মনে হবে ওপর থেকে উঠেছে, তোমরা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারবে, কোনো স্কেল কোনো পেন সূর্যালোকের উপস্থিতিতে জলের মধ্যে তোমরা যদি ডুবিয়ে দাও, যেন মনে হবে কি যে পেনটা ভেঙে গেছে, কেন, তার কারণ পেনের যেই অংশটা নিমজ্জিত আছে সেই অংশটা যেন উপরের দিকে উঠে আসে। ঠিক আছে, আমরা অরিজিনাল পজিশনটা দেখতে পাই না। ঠিক আছে, এটার অ্যান্সার হয়ে যাবে ওপরের দিকে উঠে আসে। ক্লিয়ার, চল নেক্সট। কৃত্রিম রবার তৈরিতে কোন যৌগ ব্যবহার করা হয়। কৃত্রিম রবার ভীষণ সোজা, এটা হবে ইথিলিন, এর ইউনিটটা হচ্ছে CH2, এটা হচ্ছে ইথিলিন।
অ্যাসিটিলিন কি? CH ট্রিপল বন্ড CH, ঠিক আছে। মিথেন CH4, আর ভিনিগার কি? 20 to 30% অ্যাসিটিক অ্যাসিড সলিউশনকে বলা হয় ভিনিগার, CH3COH, ঠিক আছে। নেক্সট দেখো এর পরের কোয়েশ্চেন কি বলছে, নিচের কোনটি মস্তিষ্কের সাথে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সংযুক্ত করে? তো এখানে কি কি আছে অপশন দেখো। নিউরন, নিউরন কি? নিউরন আমরা জানি স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক, গঠনগত ও কার্যগত একক, তাই তো, কার্যগত একক, ঠিক আছে। এর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত করে এরকম কোনো এটা সংযোগকারী অঙ্গ নয়। এরপর আছে মস্তিষ্ক, এটা কি? মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রেরই একটা পার্ট, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রেরই একটা অংশ, ঠিক আছে, অংশ। তাহলে এটাও হচ্ছে না অ্যান্সার, এটাও হচ্ছে না, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত করছে, তাহলে এটা আবার কেন হবে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এটা তো সামগ্রিক তন্ত্রের নাম, সামগ্রিক তন্ত্রটির নাম, ঠিক আছে। তো এটা হয়ে যাবে কি তোমার সুষুম্না কাণ্ড অ্যান্সার। সুষুম্না কাণ্ড কি? দেখো সুষুম্না কাণ্ড কি বলছে, মস্তিষ্কের সুষুম্না কাণ্ডের সাথে সরাসরি যুক্ত থাকে, ঠিক আছে। মস্তিষ্কের শেষ অংশ যেটাকে আমরা বলে থাকি মেদুলা অবলঙ্গাটা, এটা করোটির ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্র দিয়ে বের হয়ে মেরুদণ্ডের মধ্য দিয়ে সুষুম্না কাণ্ড হিসেবে নিচে নেমে যায়। ওকে, নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে, বস্তুর বৃত্তীয় গতির সময় ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে কাজ করা বাহ্যিক বলের নাম। এটা অ্যান্সার কি হবে? কেন্দ্রাভিমুখী বল, বা ইংলিশে বলছে তোমার সেন্ট্রিপেটাল ফোর্স, যেটাকে আবার আরেকটা নাম আছে অভিকেন্দ্র বল, ঠিক আছে। এখানে অভিকেন্দ্র বলটাই অ্যাকচুয়ালি অপশনে থাকা উচিত ছিল, যাই হোক। চলো দেখো, যখন কোনো একটা বস্তু বৃত্তীয় গতিতে ঘোরে, যে কোনো বস্তুর অভিমুখ সবসময় কি থাকে? সরল রেখা বরাবর থাকে, সরল রেখা বরাবর। তো এখানে দেখো একটা ছবি দেওয়া আছে কেন্দ্র, এই বস্তুটা কি করছে? এই যে ডট ডট দেওয়া আছে বৃত্তাকার তোমার পাথওয়ে ফলো করে এটা ঘুরছে, ঠিক আছে। বাট এটা বৃত্তাকার পাথওয়ে ফলো করে ঘুরছে, কিন্তু এর যে অভিমুখ সেটা কিন্তু থাকবে অলওয়েজ এই যে বৃত্তাকার কক্ষপথ তার স্পর্শক বরাবর থাকবে। কেন? কি বললাম? যে কোনো বস্তুর অভিমুখটা সবসময় সরল রেখা বরাবর থাকতে চায়। তো তাহলে বলবে, তাহলে ম্যাম তাহলে কি করে বৃত্তাকার পথে ঘুরছে? অভিমুখ কি করে চেঞ্জ হচ্ছে? যখন বৃত্তাকার গতিপথে একটা বস্তু ঘোরে তখন অলওয়েজ এর অভিমুখ চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা মোমেন্টে, ঠিক আছে, যখন বৃত্তাকার পথে ঘোরে। এবারে দেখো এর কারণটা কি? তার কারণ কেন্দ্রের দিকে একটা কি করছে? সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করছে কেন্দ্রের দিকে, ঠিক আছে। কেন্দ্রের দিকে যে ফোর্সটা কাজ করছে সেটা অ্যাকচুয়ালি সেন্ট্রিপিটাল ফোর্স, ওকে। বা এটাকে আমরা কিন্তু মহাকর্ষ বল বলি, মহাকর্ষ বল যেটা আকর্ষণ করছে। তো এই জন্য কি হয়, এর অপোজিটে একটা ফোর্স সৃষ্টি হয় যেটাকে আমরা বলি অপকেন্দ্র বল, বা এটাকে বলি কি তোমার কেন্দ্র বহির্মুখী বল। তো এই যে দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সের ক্রিয়ায় এই বলটা কি হয়? সরল রেখা বরাবর যায় না, তার বদলে এটাকে বৃত্তাকার পথে ঘুরিয়ে দেয়, ঠিক আছে। বোঝা গেল? এই হচ্ছে এটার প্রিন্সিপাল, ঠিক আছে। বাইরের দিকে এই যে সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল যেটা কাজ করছে সেটার অপোজিটে একটা ইকুয়াল ফোর্স অপকেন্দ্র বল ওয়ার্ক করে, ঠিক আছে। তাহলে এখানে যেটা বললাম আমি কি, যে এই যে অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়াল টু কি হয়? ইকুয়াল টু হয় তোমার কেন্দ্রাতিক যে বল, এই অপকেন্দ্র যে বলটা বললাম এটাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স,
সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, এই যে কেন্দ্রাভিমুখী যে বল, এটার মান mv²/r। এম হচ্ছে মাস, ভি ভেলোসিটি, এর আর হচ্ছে ওই যে বৃত্তাকার পথ, ওটার রেডিয়াস। ঠিক আছে, না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাও। ওকে, চলো নেক্সট। মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটা? সবচেয়ে ছোট হাড় কোনটা? স্টেপস। স্টেপস হচ্ছে সবচেয়ে ছোট কর্ণ। দেখো এটা কোথায় থাকে? আমাদের মধ্যকর্ণে অবস্থিত একটা ছোট হাড়। ঠিক আছে, এটা দেখতে ঘোড়ার জিনের পাদানির মতো। ঠিক আছে, এটা মানবদেহের সবচেয়ে ছোট এবং হালকা হাড়, দৈর্ঘ্য 3 মিলিমিটার মতো। ঠিক আছে, তাহলে দেখো সবচেয়ে বড় শক্তিশালী হাড় কি হবে? কমেন্ট সেকশনে জানিয়ে যেও। ওকে, সবচেয়ে বড় শক্তিশালী হাড় কি? সবচেয়ে বড় শক্তিশালী হাড়ের নামটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। ঠিক আছে, আমি দেখতে চাই। দেখো এবারে বাকি যে অপশনগুলো আছে, ম্যান্ডেবল, ম্যালেউস, ইনকাস। ঠিক আছে, এগুলো কি দেখে নেওয়া যায়। দেখো এই যে ম্যালেউস আর ইনকাস দেওয়া আছে, এরা দুজনও কিন্তু মধ্যকর্ণের হাড়। এরাও কিন্তু মধ্যকর্ণের হাড়। ঠিক আছে, মধ্যকর্ণে মোট 3টে হাড় থাকে। কি কি? এই যে ম্যান্ডেবল, ম্যালেউস, ঠিক আছে, আর একটা হচ্ছে ম্যান্ডেবল, ইনকাস, স্টেপস। ম্যান্ডেবল, ইনকাস, স্টেপস। ঠিক আছে, তো মোট এখানে কটা থাকছে? মোট এখানে থাকছে 3টে হাড়। ঠিক আছে, মোট এখানে থাকছে, আচ্ছা সরি 1 সেকেন্ড, এখানে তো ম্যালেউস, ম্যান্ডেবল সবগুলোই আছে। 1 সেকেন্ড, দেখো স্টেপিসটা হচ্ছে সবচেয়ে ছোট হাড়। ঠিক আছে, মধ্যকর্ণে আরো দুটো হাড় থাকে, সেটা হচ্ছে ম্যালেউস আর ইনকাস। ঠিক আছে, এরা সবাই তিনজনই কি থাকে? মধ্যকর্ণের হাড়, মধ্যকর্ণের হাড়। ঠিক আছে, আর এই যে ম্যান্ডেবল যেটা বলছি, এটা কিসের হাড় বলো তো? এটা হচ্ছে চোয়ালে থাকে, আমাদের নিচের চোয়ালে থাকে। এটা চোয়ালে থাকে ম্যান্ডেবল, এটা চোয়ালের হাড়। ঠিক আছে, এটার জন্য আমরা কি করতে পারি? আমরা মুখের মানে আমাদের এই যে তোমার অঙ্গগুলো আমরা কি করতে পারি? নাড়াচাড়া করতে পারি। ঠিক আছে, এবার দেখো এই যে মধ্যকর্ণের যে হাড়গুলো আছে, এদের সাইজের তোমার ক্রম। ঠিক আছে, এরা যে পরপর আছে কিভাবে বলো তো? প্রথমে আছে ম্যালেউস, ওকে, ম্যালেউস, তারপর আছে ইনকাস, তারপর আছে স্টেপিস। ঠিক আছে, তারপর আছে স্টেপস। চলো নেক্সট। আচ্ছা, বলছে বৃদ্ধি হরমোন নিঃসৃত হয় কোন গ্রন্থি দ্বারা? বৃদ্ধি হরমোন কি কি আছে? পিনিয়াল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, হাইপোথ্যালামাস, অ্যাড্রিনাল গ্রন্থি। তো এটা কোনটা অ্যান্সার হয়ে যাবে? পিটুইটারি গ্রন্থি বা পিটুইটারি গ্ল্যান্ড। এটা কি মস্তিষ্কের নিচে অবস্থিত একটা মটর দানার মতো অংশ, তাই না? মস্তিষ্কের নিচে অবস্থিত একটা মটর দানার মতো অংশ। ঠিক আছে, একে কিন্তু প্রভু গ্রন্থিও বলা হয়, প্রভু গ্রন্থি, বা ইংলিশে বলা হচ্ছে কি মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে, এই ইনফরমেশনগুলো মাথায় রাখবে, মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে কেন বলা হয়, কেন বলা হয় একে মাস্টার গ্ল্যান্ড? তার কারণ অধিকাংশ অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পিটুইটারি গ্রন্থি কি করে? অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। বোঝা গেছে? দেখো, ঠিক আছে, এটা কি থাকে? এই গ্রন্থির অগ্রভাগ থেকে কি করে? গ্রোথ হরমোন নির্গত হয়, গ্রোথ হরমোন। ঠিক আছে, গ্রোথ হরমোন নির্গত হয়। ঠিক আছে, গ্রোথ হরমোন বা এটাকে আমরা বলে থাকি সোমাটোট্রফিক হরমোন, সোমাটোট্রফিক হরমোন। ওকে, আশা করি বোঝা গেছে। তো আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কি? পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে,
দেখো প্যাভোক্রিস্টেসাস কি নামে পরিচিত? ময়ূর। ময়ূর হচ্ছে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম। এবারে বাকিগুলোর বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে, দেখো পায়রা কলম্বা লিভিয়া, কুকুর ক্যানিস লুপাস ফ্যামিলারিস, ঠিক আছে। সিম্পাঞ্জির হচ্ছে প্যান ট্রগ্লোডাইটস, ঠিক আছে। এগুলো হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। ওকে, চলো নেক্সট। নিম্নলিখিত কোনটি গাউস নামক একক দ্বারা পরিমাপ করা হয়? গাউস কার একক? চৌম্বক আবেশ, যেটাকে আমরা বলে থাকি ম্যাগনেটিক ইন্ডাকশন। ম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি ম্যাগনেটিক ইন্ডাকশন। এর সিজিএস ইউনিট হয়ে যাচ্ছে কি? গস, ঠিক আছে, যেটাকে আমরা জি দিয়ে ডিনোট করছি। এসআই ইউনিট কি? চৌম্বক আবেশের এসআই ইউনিট হচ্ছে টেসলা, যেটাকে আমরা টি দ্বারা ডিনোট করছি, ঠিক আছে। এবার এদের মধ্যে সম্পর্ক কি? 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গস, 10⁴ গস, ঠিক আছে। এবার দেখো দেওয়া আছে নিউক্লিয়ার ব্যাসার্ধ। জেনারেলি আমরা এটাকে কি দিয়ে তোমার মেজার করি? কোন ইউনিট দিয়ে? ফার্মি, পিকোমিটার, ঠিক আছে, এগুলো দিয়ে মেজার করি। যেমন 1 ফার্মি ইকুয়াল টু 10⁻⁻15 মিটার, ঠিক আছে। 1 পিকোমিটার ইকুয়াল টু 10⁻⁻12 মিটার। ওকে। সামুদ্রিক গভীরতা। সামুদ্রিক গভীরতা আমরা কিসের সাহায্যে মেজার করি? ওশিয়ান ডেপথ, ফ্যাথম, ঠিক আছে, ফ্যাথমটা কি? 1 ফ্যাথম ইকুয়াল টু 6 ফিট ইকুয়াল টু 1.828 মিটার, ঠিক আছে। তাহলে বোঝা গেল। চলো, আর বল তো তোমরা জানোই, খুব কমন, ঠিক আছে, ডাইন, নিউটন, এই সমস্ত আছে একক। চলো নেক্সট দেখো, এর পরের কোয়েশ্চেনটা দেখো, বলছে যে কত টেম্পারেচারে জিপসামকে গরম করলে জলের অণুগুলি নষ্ট হয়ে যায় এবং ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটে পরিণত হয়। দেখো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, এই যে টার্মটা দেওয়া আছে, ঠিক আছে, এই যে টার্মটা দেওয়া আছে, এর সংকেত কি? CaSO4 হাফ H2O, ঠিক আছে। এবার দেখো জিপসামের ফর্মুলা কি? জিপসামের ফর্মুলা হচ্ছে CaSO4 2H2O, ঠিক আছে। এখানে কটা থাকে? দুটো H2 অণু থাকে, আর এখানে একটা H2O থাকে। এবার বলছে কত টেম্পারেচারে হিট করলে এই পরিবর্তনটা হবে। এটার অ্যান্সার হয়ে যাবে 373 কেলভিন, 373 কেলভিন, ঠিক আছে। কেন? তার কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে কি হয়? কেলাস জলের, এই যে কেলাস জল, এটাকে আমরা কি বলি? কেলাস জল, ঠিক আছে। এই কেলাস জলের 3/4 অংশ, মানে এর 3/4 ওয়াটার কি হয়? বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে এটা কি করে? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটে কনভার্ট হয়, যেটা কিনা প্লাস্টার অফ প্যারিস নামে পরিচিত। প্লাস্টার অফ প্যারিস, ঠিক আছে, প্লাস্টার অফ প্যারিস নামে পরিচিত। দেখো এবারে এই যে বিক্রিয়াটা কিরকম? CaSO4 2H2O, এখানে দেওয়া হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে অর 373 কেলভিন, মানে 273 কি করলাম? যোগ করলাম 100 এর সাথে, ঠিক আছে। এবং এতে ফর্ম করবে CaSO4 প্লাস্টার অফ প্যারিস হাফ H2O। তাহলে দেখো এখানে কতটা ওয়াটার বেরিয়ে গেল? 3/4 ওয়াটার এখানে কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে। 3/4 ওয়াটার এখান থেকে বেরিয়ে গেল, ঠিক আছে। এবার দেখো আমরা যদি 373 কেলভিনের টেম্পারেচারটাকে আরও ইনক্রিজ করি, তাহলে এটা কি ফর্ম করবে? অনাদ্র ক্যালসিয়াম সালফেট। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডেড বার্নড প্লাস্টার, ঠিক আছে, বোঝা গেছে। চল নেক্সট দেখো, ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক সূত্র, ফর্মুলাটা কি? ডেফিনেটলি এটা ইথানোয়িক অ্যাসিড
CH3COOH। ইথ কথাটা কেন এসছে দেখো, তার কারণ দুটো কার্বন আছে, সেই কারণে ইথ কথাটা ওই জন্য এসেছে, এবং এটা হচ্ছে অ্যাসিডের ফাংশনাল একটা গ্রুপ। ঠিক আছে, নেক্সট বলছে আমাদের শরীরের কোন হরমোনটি রাগান্বিত, লজ্জিত বা উদ্বিগ্ন অবস্থায় মানসিক চাপের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করে? কোন হরমোন? অ্যাড্রিনালিন। এটা তোমরা সবাই জানো যে অ্যাড্রিনালিনকে আমরা কি বলে থাকি? আপদকালীন হরমোন। ঠিক আছে, আপদকালীন হরমোন। ঠিক আছে, এটাকে আমরা বলছি আপদকালীন হরমোন। নেক্সট দেখো, বলছে নিচের কোন কারণে অতিসনক তরঙ্গ ব্যবহার করা যায় না? তো প্রথমে বলেছে বাদুড়ের শিকার খুঁজতে। দেখো বাদুড় কি করে? বাদুড় রাতে চলাফেরা করে, ঠিক আছে, এবং এরা কি করে? শিকার ধরার জন্য মুখ থেকে একটা অতিসনক শব্দ নির্গত করে। ঠিক আছে, এরা মুখ থেকে অতিসনক শব্দ একটা নির্গত করে, এবং এই শব্দের প্রতিধ্বনি শুনে এরা বুঝতে পারে যে এদের চারপাশে কিছু আছে কিনা, কোনো শিকার আছে কিনা। ঠিক আছে, এই যে ব্যাপারটাকে, এইটাকে বলা হয় ইকো লোকেশন। মানে কি? প্রতিধ্বনি শুনে শিকারীর লোকেশন খুঁজতে এরা কি করে, মানে এরা খুঁজে বেড়ায় এইভাবেই। ঠিক আছে, অতিসনক শব্দ দেয় এবং তার যে প্রতিধ্বনি সেইটা শুনে এরা চারপাশে কিছু শিকারযোগ্য কোনো কিছু আছে কিনা সেটা বুঝতে পারে। এটাকে বলা হয় ইকো লোকেশন। এরপর বলছে জাহাজে করে সমুদ্রের তলদেশের গভীরতা খুঁজে বার করতে। দেখো জাহাজে করে সমুদ্রের তলদেশের গভীরতা কিভাবে খুঁজে বার করা হয়? এটাও কিন্তু সাউন্ডের মাধ্যমেই ব্যবহার করা হয়। ঠিক আছে, জাহাজে কি থাকে? সোনার প্রযুক্তি। সোনার প্রযুক্তির সাহায্যে কি হয়? অতিসনক তরঙ্গ সমুদ্রের তলদেশে পাঠানো হয়। ঠিক আছে, এবং তা ফিরে আসার সময় কি হয়? সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। কি বললাম? জাহাজের মধ্যে সোনার একটা সিস্টেম থাকে, সোনার প্রযুক্তি, যেটাকে বলা হয় সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ঠিক আছে, তো জাহাজের মধ্যে সোনার প্রযুক্তির মাধ্যমে কি করে? সমুদ্রের নিচে অতিসনক তরঙ্গ পাঠায়, এবং সেটা যখন ব্যাক করে আসে, ফিরে আসার সময় কি করা হয়? গভীরতা মাপা হয়। এরপর বলা হচ্ছে মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গগুলির ত্রুটি। দেখো এটার জন্য কি করা হয়? আল্ট্রাসনোগ্রাফি করা হয়। আল্ট্রাসনোগ্রাফি তার মানে এখানেও আমরা কি করছি? সাউন্ড পাঠাচ্ছি। আল্ট্রাসনোগ্রাফি তার মানে এই তিনটেতেই অতিসনক তরঙ্গ ব্যবহার করা হয়। এবারে তাহলে কোনটা অ্যান্সার হবে? আকাশে বিমান শনাক্ত করতে অতিসনক তরঙ্গ ব্যবহার করা যায় না। কেন? তার কারণ অতিসনক তরঙ্গ কি হয়? খুব বেশি দূর যেতে পারবে না বাতাসে, এই দ্রুত শক্তি হারিয়ে ফেলবে। ঠিক আছে, এবং দূরবর্তী বিমানকে শনাক্ত করা যাবে না। তার বদলে এখানে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এখানে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। রেডিও ওয়েভ ব্যবহার করা হয়, এবং যে প্রযুক্তিটা এখানে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় র্যাডার প্রযুক্তির মাধ্যমে কি করা হয়? শনাক্তকরণ করা হয়, আকাশে বিমান শনাক্তকরণ করা হয়। ঠিক আছে, এই র্যাডারের ফুল ফর্ম হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। ঠিক আছে, ওকে, বোঝা গেছে আশা করি। চলো নেক্সট দেখো, বলছে চোখের কোন অংশটি চোখে প্রবেশকারী আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? দেখো তো এটার অ্যান্সার হয়ে যাবে আইরিস। এটার অ্যান্সার হয়ে যাবে আইরিস, বা যেটাকে আমরা বলে থাকি কি? তারারন্ধ্র। দেখো আমি ছবিটা দেখিয়ে দিই। দেখো এই যে এটা হচ্ছে আইরিস, দেখো মার্ক করা আছে। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? তারারন্ধ্র। ঠিক আছে, তারারন্ধ্রের মধ্য দিয়ে কি যাচ্ছে? লেন্সে আলো পড়ে। ঠিক আছে, লেন্সে আলো পড়ে। দেখো কর্নিয়া, আরে এগুলো সব এখানে মার্ক করা আছে, রেটিনা, কর্নিয়া, এই সমস্ত কিছু। এবার তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে চোখে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে, কিভাবে করে? ম্লান আলোতে কি হয়? এই যে পিপিলটা বললাম, দেখো এই যে, ঠিক আছে, এই পোর্শনটা, এটা কি?
এটা হচ্ছে প্রসারিত হয়। এই যে পিপিল, এই পোর্শনটা দেখো মার্ক করা আছে, আমি দাগ দিচ্ছি না তাহলে বোঝা যাবে না। পিপিল কি হয়, ম্লান আলোতে চোখের পিপিলটা কি হচ্ছে, প্রসারিত হচ্ছে, ঠিক আছে, এবং আরো আলো প্রবেশ করতে পারে। এবার উজ্জ্বল আলোতে কি হচ্ছে, উজ্জ্বল আলোতে পিপিল কি হয়, সংকুচিত হয়ে যায় এবং চোখের কোষগুলিকে রক্ষা করার জন্য আলোর পরিমাণ কমিয়ে দেয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, এই যে এর তোমার হ্রাস বৃদ্ধি করে সংকুচিত প্রসারিত হয়ে কি করছে, নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, নিয়ন্ত্রণ করছে। তাহলে আমরা দেখো দেখতে পাচ্ছি আইরিসের কেন্দ্রে যে ছিদ্রটা আছে সেটা কি, পিপিল। তো এই পিপিলটা কি করছে, আলো কতটা চোখে প্রবেশ করবে সেটা ডিটারমাইন করে। কিভাবে, সংকোচন প্রসারণের মাধ্যমে। যখন খুব উজ্জ্বল আলো আসে তখন কি করে, এটা সংকুচিত হয় এবং আলোর প্রবেশে কি করছে, বাধা দিচ্ছে, তাই না, দিয়ে এটা কি করে, চোখের কোষগুলোকে রক্ষা করছে। ঠিক আছে, ওকে। এবারে দেখো এই যে আইরিসের সম্বন্ধে আরো কিছু বলে দিই। চোখের যে রং হয়, নীল, কালো, বাদামি, এই যে রংগুলো, এটা কিসের উপর ডিপেন্ড করে বলো তো, আইরিসের রঙের ওপর। ঠিক আছে, এবং এই আইরিসের কেন্দ্রে যে ছিদ্র থাকছে পিউপিল, সেটাই কিনা কি করছে, আলোর মানে প্রবেশটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আলোর প্রবেশটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এখানে ডিটেলসটা দেওয়া আছে, যাদের মনে হবে তারা স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, চল নেক্সট দেখো, আমরা লাস্টের দিকে চলে এসেছি। রোগ নির্ণয়ের পর একজন ডক্টর কি বলল রোগীকে, বলে যে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম। এবার বলছে লৌহের ঘাটতি পূরণ করার জন্য নিচের কোনটি খাওয়া উচিত। দেখো, চাল, চিনি, আমলকি, এগুলোতে মেইনলি যেটা আমরা দেখতে পাচ্ছি, কার্বোহাইড্রেট বেশি, কার্বোহাইড্রেট। ঠিক আছে, এটাতে যদিও ভিটামিন সি আছে। সবুজ শাকসবজি, গম, কমলা লেবু, ঠিক আছে, এগুলোতে কি থাকে, তোমার কার্বোহাইড্রেট আছে, মিনারেলস আছে, ভিটামিন সি আছে, গুড়, লেবু, মটরশুঁটি। ঠিক আছে, এবারে দেখো অপশন 4টা দেখো, আমলকি, সবুজ শাকসবজি, গুড়। এই যে গুড়, এটা কিন্তু আয়রনের কি, প্রাকৃতিক উৎস, আয়রনের প্রাকৃতিক উৎস। ঠিক আছে, আবার সবুজ শাকসবজি, এইগুলোতেও প্রচুর পরিমাণে কি থাকে, আয়রন থাকে। এবার বলবে তাহলে আমলকি আছে, এই অপশনটা কিভাবে ঠিক হতে পারে। এর কারণ আমলকিতে কি থাকে, আমলকিতে থাকে ভাইটামিন সি। এবার এই ভাইটামিন সিটা কি করে বলো তো, এতে আয়রন না থাকলেও প্রচুর পরিমাণে ভাইটামিন সি থাকে, যেটা কিনা কি করে, আয়রন শোষণে সাহায্য করে, আয়রন শোষণে সাহায্য করে, সাহায্য করে। ঠিক আছে, তাহলে দেখো কোন কম্বিনেশনটা কারেক্ট হবে, অপশন 4। অপশন 4 এর কম্বিনেশনটা কি হবে, পুরোপুরি কারেক্ট। তার জন্য কি হবে, এই যে হিমোগ্লোবিনের পরিমাণ কম মানে কি, রক্তাল্পতা দেখা যায়, যেটাকে আমরা বলে থাকি অ্যানিমিয়া, তাই তো, অ্যানিমিয়া, অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায়। নেক্সট বলছে মানব দেহের কোন অংশে ইলিয়াম, ইসিয়াম এবং পিউবিসের সংযোগে গঠিত হয়। এটা হয়ে যাবে কি, নিতম্বের হাড়। দেখো আমি একটা ছবি দেখাচ্ছি, দেখো এখানে দেখতে পাচ্ছ ছবিটাতে কি আছে, ইলিয়াম, পিউবিস আর ইসিয়াম আছে না, এই যে ইলিয়াম, পিউবিস, ইসিয়াম। ঠিক আছে, যেটা আমাদের কোয়েশ্চেনে আছে, সংযুক্তিতে নিতম্বের হাড় তৈরি হচ্ছে। ঠিক আছে, মানব দেহের যে তোমার পেলভিক গার্ডেলটা আছে, এখানে কি আছে, নিতম্বের, দুটি নিতম্বের হাড় দিয়ে এটা গঠিত। ঠিক আছে, এবং এই যে 3 প্রকার হাড় যেটা আমরা দেখলাম, ইলিয়াম, পিউবিস, ইসিয়াম, ঠিক আছে, এদের সংযুক্তিতে তৈরি হচ্ছে, এদের সংযুক্তিতে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এবার দেখো এটা ডিটেলস সম্বন্ধে এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে এটা স্ক্রিনশট নিয়ে দিতে পারো, ব্যাখ্যা করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 20টা কোয়েশ্চেন আমার কমপ্লিট হলো। ওকে, 20টা কোয়েশ্চেন আমার কমপ্লিট হলো। আশা করি তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবে, আর আমি তোমাদের জন্য একটা কোয়েশ্চেন রেখেছি, সেটার কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। এবার চলো আমি তোমাদের একটু আমাদের কোর্সের ব্যাপারে ডিটেলসে জানিয়ে দিই। ম্যাথমেটিক্স অ্যান্ড পেডাগজির ক্লাস খুব শীঘ্রই শুরু হচ্ছে এই উইক থেকে।
যারা এনরোল করতে চাইছো করে নিতে পারো। এখানে ডিটেলসে ম্যাথ এবং পেডাগজি দুটোই করানো হবে। ডিটেল থিওরি যারা পুরনো স্টুডেন্ট আছে তারা অলরেডি জানো, নতুন স্টুডেন্ট যাদের কোনো ব্যাপারে কিছু কোয়ারি থাকবে বা স্টাডি ম্যাটেরিয়াল দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আমার সাথে এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। বা যদি ভরসা থাকে যে না এখানে ঠিকঠাক পড়া হবে, তোমরা ডাইরেক্ট কোর্সটি পারচেস করে নিতে পারো, কোনো কন্ট্যাক্ট ছাড়াই সব ডিটেলস পারচেস করার পর দেখতে পাবে। নেক্সট, আমাদের জেনারেল সায়েন্সেরও একটি কোর্স চলছে আপার প্রাইমারিকে টার্গেট করে। ঠিক আছে, তো এখানে আমরা অনেক একটা ভাস্ট সিলেবাস এখানে কভার করছি, কোনো কিছুই বাদ নেই। তো এই কোর্সটা আছে, এটাও অলরেডি চলছে, অনেকগুলো টপিক পড়ানো হয়ে গেছে, কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাসের ভিডিও লেকচার কিন্তু রেকর্ডেড অবস্থায় পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাস এখানে লাইভ ক্লাস হয়, তোমরা লাইভ ক্লাসে প্রেজেন্ট থেকে ডাউট ক্লিয়ার করতে পারবে। প্রত্যেকটা কোর্সে কোনোটাই রেকর্ডেড না, কিন্তু তোমরা যদি ইন কেস লাইভ ক্লাস মিস করো তোমরা রেকর্ডেড পেয়ে যাবে। ঠিক আছে, আর একটা কোর্স যেটা সদ্য লঞ্চ হলো সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। ঠিক আছে, আমি একটা একটা করে লঞ্চ করছি কারণ আমি সবসময় সমস্ত কিছু রেডি করে করি, মানে আমার একদম রেডি থাকে, তারপর আমি সেই কাজটাতে হাত দিই। ঠিক আছে, তো চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি আমি নিজে সিটেড কোয়ালিফাই করেছি, তো সেই কারণবশত মোটামুটি আমার সমস্ত নোটস খুব ভালোভাবে রেডি আছে এবং ডিটেলসে থিওরি পেডাগজি সমস্ত কিছু আমি করাবো। ঠিক আছে, কি স্ট্র্যাটেজি ফলো করে পড়তে হবে সেইটাও তোমাদেরকে আমি খুব ভালো করে সেটা আমি গাইড করতে পারবো। তো তোমরা যদি কেউ চাও তোমরা কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করে কোর্সগুলো পারচেস করে নিতে পারো। ঠিক আছে, তো আমি দেখো তোমাদেরকে এবার সিলেবাসটা কভার করা হচ্ছে টোটাল আমাদের, সেই ব্যাপারটা একটু বলে দিই। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে আপার প্রাইমারির সিলেবাস। ঠিক আছে, এটা যেটা আমি দেখাচ্ছি এটা আপার প্রাইমারির সিলেবাস। যারা এই তিনটে কোর্সই পারচেস করবে, আলাদা আলাদা করে কোর্সটা রাখার একটা কারণ আছে, তার কারণ অনেকে বলে যে ম্যাম আমি তো এই জায়গায় আপার প্রাইমারির কোর্স পড়ছি, তো আমার সায়েন্সটা তৈরি হচ্ছে না বা সায়েন্সটা ওখানে হচ্ছে না ঠিক করে, তাদের জন্য তোমরা শুধু সায়েন্স পারচেস করতে পারো। যাদের মনে হবে যে না আমি শুধু ম্যাথটা নেব, ম্যাথটা আমার ঠিক মতো হয়নি ম্যাথে উইক, তারা শুধু ম্যাথটা নিতে পারো। আর যাদের মনে হবে শুধু চাইল্ড পেডাগজি নেব, তারা শুধু চাইল্ড পেডাগজিটাও পারচেস করতে পারো। আর কেউ যদি সবগুলো নিতে চাও তোমরা সবগুলো নিয়ে নেবে। প্রত্যেকটা কোর্স পারচেস করে নিলে, তিনটে কোর্সই তোমরা যদি পারচেস করো তাহলে তোমরা বেঙ্গলি অ্যান্ড ইংলিশের খুব ভালো নোটস পুরো পিডিএফ ফরম্যাটে তোমরা কিন্তু পেয়ে যাবে। এই বাংলা আর ইংলিশের পুরো নোটস আমি তোমাদের প্রোভাইড করব এবং এই নোটসগুলো তোমরা পড়বে এবং কার কোথায় অসুবিধে আছে জানাবে, তার জন্য থাকবে স্পেশাল তোমার একটা করে ডাউট ক্লিয়ারিং ক্লাস। ঠিক আছে, সেইটা যারা বেঙ্গলি বা ইংলিশ পড়ান তাদের ক্লাস থাকবে, স্পেশাল ডাউট ক্লিয়ারিং ক্লাস রাখা থাকবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদের একটু সিলেবাস কি কি কভার করানো হবে আমি দেখিয়ে দিই। দেখো, ল্যাঙ্গুয়েজ 2 যে সিলেবাস আছে এর ডিটেলসে নোটস পেয়ে যাবে। ঠিক আছে, ডিটেলসে নোটস পেয়ে যাবে। ওকে, বেঙ্গলি ডিটেলসে নোট পেয়ে যাবে, এছাড়াও আমি কি কি বুকস পড়বে গাইড করে দেবো। এবার আমাদের কোর্সে যেটা করানো হবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। দেখো এই হচ্ছে এর সিলেবাস। তো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে দেখে নাও, এই যে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি এই পার্টটা, ঠিক আছে, 15 নম্বরের কোশ্চেন আসে, খুব ভালোভাবে এগুলোর পিডিএফ নোটস দেওয়া হবে এবং তার সাথে লাইভ ক্লাস প্রত্যেকটার। ঠিক আছে, আর কি আছে দেখো, কনসেপ্ট অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, 5টা কোশ্চেন এখান থেকে থাকবে মোটামুটি আশা করা যাচ্ছে এখনো পর্যন্ত। তো এইরকম কোশ্চেনের জন্য এগুলোরও স্পেশাল করে এই জায়গাটা পুরো কভার করানো হবে। ঠিক আছে, এরপরে আছে দেখো লার্নিং অ্যান্ড পেডাগজি, এখান থেকে 10টা কোশ্চেন, এখান থেকে 10টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, এখানে ডিটেলসটা দেওয়া আছে কিভাবে শিশুরা চিন্তা ভাবনা করে, ঠিক আছে, কিভাবে তারা সাফল্য অর্জন করবে, বিভিন্ন মানে শিখন, বিভিন্ন শেখার পদ্ধতি, এই সমস্ত কিছু এখানে করানো হবে। তো আমি ডিটেলসে এখন আর বলছি না কি কি করানো হবে, মোটামুটি সিলেবাসটা একটা দেখিয়ে দিলাম, তোমরা আইডিয়া করতে পারবে। এরপরে দেখো আমি চলে আসছি সায়েন্সের পার্টে। সায়েন্সের পার্টে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি ডিটেলসে পেডাগজি অ্যান্ড তোমার সায়েন্সের টপিকগুলো কিন্তু সমস্ত কিছু করানো হবে। এবার দেখো ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সে কি কি করানো হবে, নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন,
ঠিক আছে, এই ডাটা হ্যান্ডলিং আর পেডাগজিক্যাল ইস্যু 10 মার্কসের যে কোয়েশ্চেন আসবে এটাও কিন্তু পুরোটা করানো হবে। যারা অলরেডি ম্যাথমেটিক্স পেডাগজির ক্লাস আমার করেছো তারা জানবে। ঠিক আছে, এই ফার্স্ট আমি অ্যাপে লঞ্চ করেছি, কিন্তু অ্যাপের আগেও আমার এই কোর্সগুলো ছিল, এগুলো আমি করাতাম। আমার সেই কারণে পুরনো স্টুডেন্ট যারা আছে তারা কাইন্ডলি ফিডব্যাক দিতে পারো, ঠিক আছে, কমেন্ট সেকশানে এসে। আচ্ছা, এরপরে তো সায়েন্স বললামই, সায়েন্স পুরো কমপ্লিট করানো হবে এবং তার সাথে ডেফিনেটলি কি করানো হবে, দেখো এই পুরো পার্টটা কমপ্লিট করানো হবে। ঠিক আছে, দেখো সিলেবাস, সায়েন্সের সিলেবাস দেখো, ফুড, ম্যাটেরিয়ালস, বিভিন্ন টাইপের সব কিছু এখানে ইনক্লুডেড, দ্য ওয়ার্ল্ড অফ লিভিং, ঠিক আছে, বায়োলজির দেখো এই যে দেওয়া আছে, এই প্রত্যেকটা টপিক কিন্তু কমপ্লিট করানো হবে। ঠিক আছে, তো তোমরা চাইলে দেরি না করে জয়েন করে নিতে পারো, ক্লাস কিন্তু চলছে। এবং তার সাথে পেডাগজিক্যাল ইস্যু ডেফিনেটলি দেখো যা যা এখানে দেওয়া আছে সমস্ত কিছু খুব ভালোভাবে মানে প্র্যাকটিক্যালি বুঝিয়ে করানো হবে ক্লাসে। ঠিক আছে, চলো তাহলে তোমরা কোর্স পারচেস করতে চাইলে অবশ্যই কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করে পারচেস করে নিতে পারো। ঠিক আছে, তাহলে আমি এখানেই অফ করছি ক্লাসটা। ঠিক আছে, তোমাদের যে কোনো কোয়ারির জন্য তোমরা এই নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।